পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আলোচনা। আসলে গল্প লেখা মানেই মনের আবেগের প্রকাশ, কখনো সেটা ক্ষোভ, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বা প্রতিবাদ। সেই সব মনের আবেগকে আমরা সৃজনশীল অলঙ্করণে পূর্ণ করে গল্প করে তুলি। কিন্তু এই যে গল্প যারা লেখেন, যারা প্রথম আসেন লিখতে এই লেখার জগতে, তারা কত রকমের বাধা সম্মুখীন হন। আবার অনেক সময় অনেক শ্রদ্ধেয় লেখকরা, যারা প্রতিষ্ঠিত লেখক, তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, সম্পাদকরা হাত বাড়িয়ে দেন সহযোগিতার। সেই নিয়েই এবারের আলোচনা। এই আলোচনার বিষয় হচ্ছে গল্প লিখতে এসে বাধা ও সহযোগিতা। এই বিষয়ে যিনি সঞ্চালনা করবেন তিনি শ্রদ্ধেয় মুর্শেদ এম। আমি মুর্শেদদাকে ডেকে নেব মঞ্চে। যারা আলোচনা করবেন হামির উদ্দিন মিদ্দা, মৃত্তিকা মাইতি, অমিতাভ দাস, রক্তিম ভট্টাচার্য এবং শুদ্ধেন্দু চক্রবর্তী। প্রথমেই কথামালাকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্যে। দুদিনব্যাপী যে অনুষ্ঠান, এতে আমি প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা শুধু গল্পের লোভে, গল্প শোনার, গল্প পড়ার, গল্প নিয়ে চর্চার লোভে এত দূর থেকে এসেছেন। তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। আর কথামালাকেও তো তার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই, আমাদের বন্ধুরা এটা করছেন। আসলে গল্প লিখতে এসে বাধা ও সহযোগিতাকে আমি যদি একটু বাড়িয়ে ধরি, তাহলে বলতে হবে যে লিখতে এসে বা শিল্পচর্চা, সাহিত্যচর্চা করতে এসে বাধা ও সহযোগিতা। একটি মানুষ যখন পৃথিবীতে আসে, আমরা জানি তার কোনো চাহিদা থাকে না, সে কেন আসে সে নিজে জানে না, কিন্তু তাকে আসতে হয়। কী কারণে আসতে হয় আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু তার যে মানুষটা সেই আসার পরে পারিপার্শ্বিক বিষয়ের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে না, অথবা খুব বেশি রিয়্যাক্ট করে, তার মনে তৈরি হয় কিছু কথা, কিছু বক্তব্য তৈরি হয়, যেগুলো সে নিজের সঙ্গে কথা বলতে বলতে তখন মনে হয় যে এই কথাটা তো আমি কাউকে বলতে পারি, আমি তো এই কথাটা কাউকে জানাতে পারি। এবং সেই কথাগুলো সাধারণ যারা মানুষ তাদের সঙ্গে মেলে না। এই না মেলার কারণেই যে কোনো চর্চা, আমরা যারা চর্চা করি, সেখানে কিছুটা বাধা, মূলত বাধাই আসে। সহযোগিতা আসে। সহযোগিতা কখন আসে? যখন সে একটা জায়গায় যেতে পারে, বা আর্থিক সহায়তা পায়, বা পারিবারিক কোনো কারোর দ্বারা অনুপ্রাণিত হয়, তখন সহযোগিতা হয়। কিন্তু আমার ধারণা, খুব ব্যক্তিগতভাবে যদি আমি ভাবি, তাহলে বাধাটাই সবচেয়ে বেশি বোধহয় আসে। কেননা সাধারণ মানুষের থেকে যখন একটা শিল্পী আলাদা হয়ে যায়, আলাদা ভাবনার জগতে যখন সে প্রবেশ করে, তখন তাকে কোনো মানুষই ঠিকমতো মেনে নিতে পারে না, মানতে অসুবিধা হয়। তো সেই জন্যে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবেন যারা, তাদের কাছে আমরা তাদের কথাবার্তা শুনবো, তারা কি বাধার সম্মুখীন হয়েছেন অথবা সহযোগিতা পেয়েছেন। এখন বলছেন অমিতাভ দাস। নমস্কার, ধন্যবাদ মুর্শেদদাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। ধন্যবাদ জানাবো কথামালাকে, এই যে এরকম একটা মহৎ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন বলে, এবং আপনাদের কাছে আসার একটা সুযোগ হলো। আজকের বিষয়টা গল্প লিখতে এসে বাধা এবং সহযোগিতা। শুনলে মনে হয় খুবই সহজ একটা বিষয়, কিন্তু বিষয়টা মোটেও সহজ বিষয় নয়। এই বাধা এবং এই সহযোগিতা, এটা নির্ণয় করতে করতে একজন লেখকের সারাটা জীবন কেটে যায়। মুর্শেদদা যখন সঞ্চালনা করছিলেন, সঞ্চালনার শুরুতে একটা কথা তিনি নিজেই বলে দিয়েছেন যে সহযোগিতা একজন লেখক তখনই পায় যখন সে প্রতিষ্ঠা পায়,
খুব বড় কথা এটা। সহযোগিতার থেকেও একজন লেখক লিখতে এসে কি কি বাধার সম্মুখীন হয় সেটা, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। সহযোগিতা নিশ্চয়ই পায়, সেটাও বলবো। আমার প্রথম গল্প যখন প্রকাশিত হয় কালীকুমার চক্রবর্তীর দাবদাহ পত্রিকায় 2003 সালে, তখন আমি হাবড়ায় থাকি। আমাদের ওখানে এই চুঁচুড়া চন্দননগরের মতো এরকম বর্ধিষ্ণু সাহিত্যের পরিবেশ কিন্তু নেই। সেখানে কোনো গল্প মেলা ছিল না, গল্পের আটচালা ছিল না, এরকম বা অনেক গল্পকার, তাদের কাছে যাওয়া এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমি একজন লেখকের কাছে যাব, তার পরামর্শ নেব, মতামত দেব, কিন্তু ছিল আমাদের ওখানেও যে ছিল না তা নয়। তো আমাদের সময় যেটা হয়েছিল, আমরাও যেতাম, গল্প শোনাতাম, গল্প ছাপাও হচ্ছিল, তখনও বাণিজ্যিক কাগজে বেরিয়েছে, ছোট পত্রিকায় বেরিয়েছে। কোনো একজন লেখক, আমি একটা পাণ্ডুলিপি তৈরি করলাম, কোনো একজন লেখককে দেখালাম, ফাইলটা দিলাম, সে এমন সমালোচনা করলো যেন মনে হলো যে আমি গল্প লিখতে পারি না, আমি কোনো অপরাধ করে ফেলেছি গল্প লিখতে এসে। এবং সে বাড়িতে এসে কেঁদে ফেলেছিলাম, তখন বয়সও কম। তো সেই পাণ্ডুলিপি ওই অবস্থাতেই ছিল। তারপর আরও 10-12 বছর পর আমার বন্ধু মারুফ হোসেন, মারুফ আমাকে একদিন বলল যে অমিতাভ, তুমি গল্প লিখতে না গেছি, গল্পগুলো কী হলো, একটা পাণ্ডুলিপি করো। আমি এটা ফাইল করা আছে। তো এই ফাইলটা দেখে মানে ওগুলো কাঁচা লেখা, ওগুলো কোনো গল্প হয়নি বলেছিল একজন। তো বলি দেখি আমি ওটা। এবার ওকে দেওয়া হলো, সেইটা যথারীতি 2017 সালের কলকাতা বইমেলায় বেরোলো, গল্প আমার অল্প। অনেকের কাছে এখানে যারা আছেন সেই বইটি আছে, প্রচুর প্রশংসাও পেল। যাই হোক, আমি কিন্তু খুব এডিট করিনি, সে কাঁচা লেখাই ছাপা হয়েছে আর কি। এখানে যারা বসে আছে এদের কাছেও আছে, কয়েকজনের কাছে। রক্তিম তো পড়েইছে, বইটা লিখে আমাকে চিঠি দিয়েছিল বইটা পড়ে। তো এটা আমি নিজের কথাটা কেন বলছি, এটা হচ্ছে বাধা। আসলে আমরা যখন লিখি, আমরা এমন কারোর কাছে যাই, অনেক সময় আমরা ভুল পথে বিভ্রান্ত হই। এমন কারোর কাছে যেতে হবে যে আমাকে সঠিক পথটা দেখাবে। আমরা যারা গল্প লিখি, এক একজন একটা মতবাদে বিশ্বাস করি। কোনো রাজনৈতিক মতবাদ আছে, কারোর কোনো নিজস্ব দর্শন আছে। সেই মতবাদগুলো তার কাছে যে নতুন ছেলেটি লিখতে যাচ্ছে তার মধ্যে পুশ করার চেষ্টা করে। এটা আমাদের লেখকদের খুব বাজে প্রবণতা। আমি যে দর্শনে বিশ্বাস করি, আমি মনে করি শ্রেণী সংগ্রাম আসবে, এই হবে, ওই হবে, সেই হবে, আমি গান্ধীবাদী, এই হবে, আমি আমার কাছে যে ছেলেটা বা যে মেয়েটা লিখতে আসছে তার মধ্যে সেটা পুশ করার চেষ্টা করি। এটা করে একটা সম্ভাবনা, একটা প্রতিভাকে ভুল করি, মানে নষ্ট করি, অর্থাৎ মিসগাইড করে দিই। এই প্রবণতা আমার নিজের জীবনে যেহেতু এসছে। আবার এমনও অনেকে আছে যারা খুব সহজে, খুব মসৃণভাবে এই সাহিত্যের আঙিনায় গেছে, তারা সুযোগ পেয়েছে, ভালো কারো সাহচর্য পেয়েছে, সেটাকে সঠিকভাবে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। সেটাও করার জন্য ভাগ্য করে আসতে হয়। সেই যোগাযোগ, টোটাল সবটাই যোগাযোগ। আমাকে সেই যোগাযোগটা করতে, আমি কার কাছে যাব। আসলে আরও একটা ব্যাপার, এটা তো গেল আমার দিক থেকে, একটা শুরু করলাম, সবে কথা মুখটা শুরু করলাম। গল্প লেখার ক্ষেত্রে আরও যেটা ব্যাপার, বিভিন্ন জায়গায় যে গল্পের বৈঠক হয়, আমরাও একটা গল্পের বৈঠক করি, অবগুণ্ঠন ছোট গল্পের বৈঠক, তাও অনেক দিন হলো। বিভিন্ন বৈঠকগুলোতে যাই, আলোচনা হয়। সব সময় কি সব আলোচনা সঙ্গত হয়, সঠিক হয়? তো আমি বলবো এই ক্ষেত্রে, নতুন যে ছেলেটি বা যে মেয়েটি লিখতে আসছে, সবার আলোচনা কিন্তু গ্রহণ করতে হবে। গ্রহণ করে আমি কি বর্জন করব, কতটা নেব, কি ফিল্টার করব, সেটা আমাকেই করতে হবে। কেউ একজন খুব কঠোর সমালোচনা করলো, একটা নতুন ছেলে বা একটা মেয়ে লিখতে আসলো, সে ভয় পেয়ে গেল, কিছুই হচ্ছে না, আমি মুষড়ে পড়লাম, ভেঙে পড়লাম। সমালোচনা নিশ্চয়ই করতে হবে। আমরা এখানে অনেকেই আছে, অনেক কঠোর সমালোচনা করি আমরা, কিন্তু সেই সমালোচনা এতটা কঠোর যেন না হয় একটি নতুন ছেলে বা একটি মেয়ের মন যাতে ভেঙে না দেয়। আবার এমনও হয়েছে অনেকে সমালোচনা নিতে পারে না, প্রশংসা পেতে 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 পেট মোটা হয়ে গেছে। কেউ যদি একটু সমালোচনা করে, এই লোকটা আমার শত্রু, আমাকে শ্রেণী শত্রু বানিয়ে দেওয়া হলো। আসলে সে তাকে চেনেই না, তার কাছ থেকে একটা চাও খায়নি, তার সঙ্গে কোনোদিন ঝগড়াও হয়নি, তার গল্পটা ভালো লাগেনি, সততার দিক থেকে সে বলেছে এটা গল্প হয়নি বা ভালো লাগেনি, মিটে গেল। পরের দিন তাকে চেষ্টা করতে হবে, আগামী দিনে আমি এই লোকটির কাছ থেকে প্রশংসা আদায় করব, তাহলে হবে কাজের কাজ। ভেঙে পড়লেও চলবে না, আর সেই লোকটিকেও শ্রেণীশত্রু বানিয়ে দিলে হবে না। আমরা সবাই গল্প লিখছি, গল্পের চর্চা করছি,
তো এই বাধাগুলো যখন একটি নতুন ছেলে বা একটি মেয়ে লিখতে আসে, তখন তাকে কাটিয়ে ওঠা দরকার। সবচেয়ে বড় কথা, আমার যেটা মনে হয়েছে এতদিন লেখালেখি মোটামুটি করার পর, গল্পের সমালোচনা হবে, গল্পের সমালোচনা শুনতে হবে, নিতে হবে, কিন্তু আবার একই কথা, এটা কিছুক্ষণ আগেও বললাম যে কি গ্রহণ করব কি বর্জন করব সেটা হচ্ছে আমাকে নিতে হবে। আরেকটা জিনিস, এবার 3 নম্বর পয়েন্টে যাই। গল্প লেখার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে আমাদের পূর্ববর্তী লেখকরা। আমাদের বাংলা সাহিত্য গল্পে এত সমৃদ্ধ যে প্রচণ্ড পড়াশুনো করছে, খুব পড়াশুনো করে এসছে, সে বলবে বাংলা ভাষায় এত ভালো ভালো গল্প লেখা হয়েছে, আমি কি লিখবো? আমি যখনই লিখতে আসছি ওই লেখকের ছায়া পড়ে যাচ্ছে, ওই লেখকের ভাবনাটা এসে যাচ্ছে। এটা একটা ঘটনা। এই জায়গা থেকেও আমাদের কিন্তু উত্তরণ করতে হবে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আসে হচ্ছে নিজস্ব লিখতে লিখতে নিজস্ব একটা ভাষা তৈরি করা। প্রথমেই কি নিজস্ব ভাষা তৈরি হয়? নিজস্ব ভাষা তৈরি হয় না। অন্তত 8 বছর, 10 বছর, 12 বছর চর্চা করতে করতে একজন লেখক তার নিজস্ব পথ খুঁজে পায়। এটা হচ্ছে একটা নিজস্ব ভাষা তৈরি করা। প্রথমেই আমাদের অনেকেই বলেন আলোচনা করতে গেলে, ওর কোনো লেখার ভাষা তৈরি হয়নি, এখন অনেক দূর যেতে হবে, কিচ্ছু হয়নি। এটা এখন একটি লেখক যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, স্বনামে বিখ্যাত হয়েছেন, তাদেরকে প্রথম দিনে কি ভাষাটা তৈরি হয়েছিল? হয়নি। নতুন যে এমনি সাহিত্য সংস্কৃতিতে বিশেষ গল্প লিখতে খুব বেশি লোকজন আসছে না। কবি, প্রচুর কবি, বাংলা সাহিত্যে কবির ছড়াছড়ি, কাকের থেকে কবির সংখ্যা বেশি, কিন্তু গল্পকারের সংখ্যা কম। আমাদের সিনিয়র যারা লেখালেখি করছেন, যারা আছেন, আমি বলবো তাদেরকে যে অন্তত যারা নতুন লিখতে আসছেন, নতুন ছেলেমেয়েরা, তাদেরকে উৎসাহ দিতে হবে। হয়তো কাঁচা লেখা আছে, ঠিক করে দিতে হবে, পাশে থেকে বন্ধুর মতো, খুব কঠোরভাবে শাসকের মতো সমালোচনার কোনো দরকার নেই, এটা আমি মনে করি। ভালোবেসে পিঠে হাত রেখে ভালো হয়েছে, আরও ভালো করতে হবে, এটা খুব দরকার। উৎসাহ দেওয়াটা দরকার। আমাদের এখানে উৎসাহ দেওয়ার লোকের খুব অভাব। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, এবারে ভালো জায়গায় যাই, মানে সহযোগিতার জায়গায় যাই। সহযোগিতার কথা বলবো যে সব জায়গায় কিন্তু গল্পের সংগঠন থাকে না, সব জায়গায় কিন্তু অনেক গল্পকার থাকে না। যারা অনেক প্রান্তিক জায়গায় থাকে, গ্রামে গঞ্জে থাকে, যেখানে খুব একটা শিক্ষার আলো পৌঁছয়নি, এরকম জায়গাতে কিন্তু অনেক গল্পকার আছেন। তাদেরকে আমাদের খুঁজে বার করতে হবে। এবং যারা যারা এই সংগঠনগুলোতে আসছেন, গল্প পড়ছেন, এই যে পড়ার একটা সুযোগ দিচ্ছে, এই যে আমিও একটা বলার সুযোগ পেলাম, এটা হচ্ছে একটা বিরাট সহযোগিতার জায়গা। যে আমি গল্প লিখছি, আমার গল্পটা শোনাচ্ছি, আমার গল্পটা অনেক গুণীজন আছেন তারা শুনছেন, সেখান থেকে কেউ হয়তো গল্পটা চেয়ে নিল বা সেখান থেকে ছাপা হলো, এরকম ব্যাপারগুলো কিন্তু এই সংগঠনগুলো করে। সেই কারণে এই সংগঠনগুলো আরও অনেক চারিদিকে ছড়িয়ে পড়াটা দরকার। এটা হচ্ছে আমাদের গল্পকারদের সহযোগিতার জায়গা। এছাড়া খুব বেশি সহযোগিতা নতুন গল্পকাররা যে পায় তা কিন্তু নয়, খুব একটা সহযোগিতা তারা কিন্তু পায় না। আর যেটা বলবো সেটা হচ্ছে যে গল্প লিখতে গেলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা মনে হয়েছে, খুব বেশি গল্পকাররা নতুন যারা লিখছেন, এটা 5 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, তারা কিন্তু খুব বেশি পড়াশুনো করে না, শুনতে খারাপ লাগলেও। আমার পূর্ববর্তী প্রজন্মের গল্পকাররা কি কি লিখেছেন, কোন কোন ঘরানায় লিখেছেন, অনেকগুলো সাহিত্যে মুভমেন্ট হয়েছে। আমি শুধু চাই নতুন একটি ছেলেমেয়ের প্রবণতা যেটা দেখা গেছে, আমি গল্পটা লিখব, গল্পটা লিখে কবে বাণিজ্যিক কাগজে ছাপা হবে, কোন কাগজে কোন দপ্তরে কে বসে আছে, কার সঙ্গে লাইন করতে হবে, কার সঙ্গে হাত করতে হবে, এই চেষ্টায় একটা বিরাট সময় তারা ব্যয় করে। অথচ সেই লোকটির যে লেখাটা কি আমি পড়েছি, অন্তত যারা গল্প লিখছেন প্রত্যেকের একটি করে বই আপনারা পড়ুন, যারা নতুন লিখতে আসছেন। এই পড়াশুনোটা খুব কম, এটাও একটা বাধা। গল্প লিখতে গেলে আমাকে আগে পড়তে হবে, ভালো করে শিখতে হবে, জানতে হবে, আগে পড়বো তারপর তো আমি লিখবো। না পড়েই আমরা লিখছি, এবং যেটা লিখছি এই একটা অহংকারের জায়গা আমাদের মধ্যে আছে, অসাধারণ লিখে ফেলেছি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখাটা আমি লিখে ফেলেছি। এখান থেকে বেরোতে হবে, এই জায়গাটা থেকে। যাই হোক, আমার বক্তব্য আশা করি আমাকে যে সময় দিয়েছিলেন 8-10 মিনিট, তার মধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এর পরের বক্তা রক্তিম ভট্টাচার্য। নমস্কার।
উপস্থিত সকল অগ্রজকে আমার প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। আমার বর্তমানের যে বয়স এবং যে বয়সে আমি গল্প লিখতে এসেছি এবং যে কটা দিন অতিবাহিত হয়েছে যাবৎ পর্যন্ত, তাতে এই বিষয়টি বলার জন্য আমি কতখানি যোগ্য সেটা আমি সত্যিই জানি না। কারণ গল্প লিখতে এসে বাধা এবং সহযোগিতা পেতে গেলেও যে বয়সটা অতিক্রম করতে হয় সেই বয়সটা বোধহয় এখন আমার হয়ে ওঠেনি। ফলত আমি যতটুকু লেখালেখি শুরু করেছি এবং যতটুকু লেখালেখি আজ অবধি করেছি তার ভিত্তিতেই এই বিষয়টিকে ধরার সামান্য চেষ্টা করব। আমরা সঞ্চালক যখন বক্তব্য শুরু করলেন এবং পরবর্তী যে বক্তা অমিতাভ দাস তিনি বক্তব্য রাখলেন, তাদের বক্তব্যে আমরা এটা শুনেছি এবং এটা আমারও কিছু ব্যক্তিগত অভিজ্ঞতায় বা জানাশোনার ক্ষেত্রে আমি বুঝেছি যে এই যে গল্পের জগৎ বা লেখালেখির যে কোনো জগৎ, তাতে একটা বাধার জায়গা তো থেকেই থাকে। তবে বাধার সঙ্গে যে আনুষঙ্গিক অংশটি রয়েছে সহযোগিতা, এই অংশটি কিন্তু নেহাত কম নয়। আমি যেহেতু নতুন এবং তরুণ গল্পকার সমাজের মধ্যে পড়ি, এই প্রজন্মের একজন গল্পকার হিসেবে গল্প লেখার চেষ্টা করে যাচ্ছি, ফলত আমি এই সহযোগিতার জায়গাটাতে একটুখানি আসবো প্রথমে বড় আকারে। আমি যখন প্রথম গল্প লেখা শুরু করি, আমার যখন বয়স ছিল, আমি সম্ভবত তখন ক্লাস 4 বা 5-এ পড়ি, আমি তখন সত্যজিৎ রায় এবং ফেলুদাকে অনুসরণ করে বা ওই বয়সের নিরিখে বলা যেতে পারে অনুকরণ করেও কিছু গল্প লেখার চেষ্টা করি, যেগুলো স্বভাবতই আমার বাড়ি থেকে বাতিল করে দেওয়া হয়, কারণ সেগুলোর মধ্যে অনুকরণের একটা প্রবল ছাপ ছিল। কিন্তু আমার বাড়ির লোকেরা তখন থেকেই আমাকে গল্প লেখার প্রতি প্রতিনিয়ত উৎসাহ দিয়ে গেছেন, আমার মা, বাবা, বাড়ির অন্যান্য সদস্যরা। এবং পরবর্তীতে আমি যখন যে কোনো আম বাঙালি ছেলের মতোই কবিতায় হাতেখড়ি সেরে আবার গল্পের দুনিয়ায় ঢুকছি, তখন কিন্তু আমার গল্প পড়ে তারা আমাকে উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, আমি এটা তো তখনও জানতাম যে সব গল্প মোটেই খুব একটা ভালো আমি লিখছি না, কিন্তু আমাকে কখনো তারা বাধা দেননি বা আমাকে সেখান থেকে বিরত করেননি, বা পড়াশোনার পাশাপাশি এই গল্পের জগতে এগিয়ে চলা থেকে আমাকে তারা কখনো পিছিয়ে আসতে বলেননি। তাদের সহযোগিতা পেয়েছি। তারপরে যখন আমরা আমাদের একটি ছোট পত্রিকা আমরা করি, সেটা যখন করতে আসি, তখন আমরা বেশ কিছু অগ্রজের কাছে আমরা গিয়েছিলাম, পৌঁছেছিলাম। আলাদা করে আমি কারোরই নাম নেব না, কারণ এখন নাম নিতে গেলে যদি কারোর নাম বাদ দিয়ে দিই তারা ক্ষুণ্ণ হবেন আশা করি, ফলত আমি কারোর নাম নিচ্ছি না। কিন্তু তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। যখনই আমি তাদেরকে ফোন করেছি, যখন আমি তাদের কাছে গেছি, এমন অনেক পরিস্থিতি হয়েছে যখন দিশে পাচ্ছিলাম না কি হবে, তারা আমাকে রাস্তা দেখিয়েছেন, অনেকেই রাস্তা দেখিয়েছেন। সহযোগিতার আরও একটি জায়গা, এই যে গল্প পাঠের বিভিন্ন আসরগুলি হয়, এই আসরগুলিতে এই যে গল্প শোনা এবং গল্প শুনে তার আলোচনার যে জায়গাটি তৈরি হয়, সেখান থেকে তো একটি সহযোগিতা হয় বটেই, কিন্তু এই যে বিভিন্ন গল্পকার এবং বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, তার থেকেও একটি সহযোগিতার অনেক জায়গা তৈরি হয়। কারণ সেই সহযোগিতার সূত্রে অনেকে অনেক জায়গায় গল্প পাঠাতে বলেন, অনেকে অনেক জায়গায় গল্প নেন এবং গল্প নিয়ে কথা বলার সুযোগ দেন। যেমন আজকেও আমি এই গল্প পাঠের আসরে, এই আয়োজনে কথা বলার সামান্য সুযোগ পেয়েছি। এবং সহযোগিতার জায়গা থেকে এটাই আমার বলার যে আমরা যারা তরুণ, আমরা যারা এগিয়ে আসছি বা আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের লেখা দিয়ে এই বাংলা সাহিত্যকে কিছু অন্তত দিতে, আমাদের অন্তত চেষ্টা থাকে বা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে নতুন কিছু তৈরি করা। আমি মনে করি ভালো লেখার চেয়েও নতুন লেখা খুব জরুরি, কারণ 50টি নতুন লেখা যদি তৈরি হয়, তা লেখা যদি খারাপও হয়, তার মধ্যে কয়েকটি ভালো লেখার সংখ্যা অবশ্যই থাকবে। অনেকে মনে করেন, এটা আমি শুনেছি, আমার কয়েকজন অগ্রজ আমাকে বলেছেন যে সৃষ্টি যত কম হবে তত বোধহয় তার গুণাগুণ বেশি হয়। মাফ করবেন, আমি বয়স খুব কম হলেও আমি এই বক্তব্যে পুরোপুরি সহমত হতে পারি না। কারণ আমার মনে হয় সৃষ্টির সংখ্যাই যদি কম হয়, তাহলে সেই লেখা যে উৎকর্ষে উন্নত হবে এমন কোনো সরল সমানুপাতিক সম্পর্ক বোধহয় নেই। বরং সৃষ্টির সংখ্যা যদি হতে থাকে, আমার প্রকাশের সংখ্যা কমুক তাতে ক্ষতি নেই, সৃষ্টির সংখ্যা যদি বাড়তে থাকে এবং নতুন লেখার চেষ্টা যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয় ভালো লেখার সংখ্যা আগামী দিনে আসার সংখ্যাই কিন্তু বেশি। সহযোগিতার কিছু কথা বললাম, এবার একটু বাধার জায়গাতে আসি, একেবারে না বললে নয়। বাধা, সত্যি কথা বলতে আমি পারিপার্শ্বিক বাধা যতখানি না পেয়েছি, আমার মনে হয় আমি এবং আমার মতন আমার যে সমসাময়িক প্রজন্ম বা আমার পরবর্তী প্রজন্ম, তাদের অন্যতম বড় বাধা পেটের জোগান, খাদ্যের জোগান। কারণ আমরা এখন যে সমাজে বাস করছি, আমরা যে সমাজ থেকে আস্তে আস্তে উত্তরণের পথের স্বপ্ন দেখছি, আমাদের গল্প লিখতে এসে বা সাহিত্য সৃষ্টির যে কোনো জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রথম সমস্যাটা হয়
পেটে খাদ্যের যোগান বা আর্থিক সুরক্ষা। কারণ আমাদের এখনও সেই জায়গাটি সম্পূর্ণ মজবুত নয় যেখানে আমরা দাঁড়িয়ে শুধুমাত্র গল্পের চর্চা করি, আমাদের জীবন অতিবাহিত করার দুরূহ স্বপ্নটা দেখতে পারি। ফলত আমার মনে হয় এই জায়গাটি আমাদের সবথেকে বড় বাধা তৈরি করে। 2, যদি বাধার জায়গায় বলি তাহলে একটু আগে অমিতাভবাবু যে বললেন আমাদের যারা অগ্রজ গল্পকার ছিলেন বা পূর্ববর্তী গল্পকাররা ছিলেন, তারা তো একটা ধারা তৈরি করে দিয়ে গেছেন, এবং এটাও ঠিক কথা, তাদের ধারার মধ্যেও বিবিধ ধারার একটা জায়গা ছিল এবং তারা বহু ধারাতে তারা লেখালেখি করেছেন, এবং আমাদের যারা অগ্রজ লেখক যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে বা নেই তারাও বিভিন্ন ধারায় লেখালেখি করছেন। এখন আমরা যারা নতুন লিখতে আসি, সেই ধারাকে অতিক্রম করতে পারা বা সেই ধারাকে ছাপিয়ে গিয়ে নিজেদের নতুন লেখা তৈরি করা, এইটা একটা বিরাট চ্যালেঞ্জ। এবং একে আমি ঠিক বাধা বলবো না, বরং এই চ্যালেঞ্জ না থাকলেই বোধহয় আগামী দিনে আমার গল্প লেখার পথে অন্তরায় তৈরি হবে, এবং সেটা তো আমি অন্তত চাই না। আমি মনে করি আমার সমসাময়িক বা তরুণ প্রজন্মের অন্যরাও হয়তো এটা চান না। কারণ এও ঠিক যে বাধা যত আসবে তত বোধহয় বোঝা যায় সঠিক পথে চলছি কিনা। কারণ সত্যিকারের সাফল্যের পথ বিপদসংকুল বলেই জেনে এসেছি। আর যদি সেই বিপদসংকুল পথে এগোনো না যায় তাহলে আমার মনে হয় সঠিক সৃষ্টি বোধহয় হয়ে উঠতে পারবে না। তাই যেগুলোকে আপাত দৃষ্টিতে বাধা বলে মনে হচ্ছে পার্শ্ববর্তী বা পারিপার্শ্বিক জায়গা থেকে, সেগুলোকে আমি আপাত দৃষ্টিতে চ্যালেঞ্জ বলতে রাজি আছি, এবং আমার মনে হয় চ্যালেঞ্জ কিছুটা থাকাও দরকার আগামী দিনে লেখালেখি করার ক্ষেত্রে। আর যে কথাটি একটু আগে বলছিলাম, শুধুমাত্র সাহিত্য চর্চা করে আজকের দিনে টিকে থাকার যে দুরাশা, সেটা বোধহয় না করাই ভালো। কারণ আমরা যারা তরুণ প্রজন্মের মানুষজন, আমরা সেই জায়গাটি অত্যন্ত ভালো করে জানি, এবং আপনারা যারা এখানে সকলে অগ্রজ রয়েছেন আপনারাও এই বিষয়টি খুব ভালো করেই জানেন। ফলত আমার মনে হয় এই যে বাধা এবং সহযোগিতা, এই দুটি জায়গা একে অপরের প্রতিপূরক। এই দুই জায়গায় যদি না থাকতো, এই বাধাও যদি না থাকতো, তাহলে সহযোগিতা কারা করছেন বা কিভাবে আসছে এটা আমরা জানতে পারতাম না। সহযোগিতাও যদি না থাকতো তাহলে আমরা বাধা কোন কোন জায়গাতে আসতে পারে সেটাও আমরা জানতে পারতাম না। তাই আমি অন্তত আমার এই বয়সে যে কটি আমি জায়গায় গল্প লিখেছি, গল্প লিখতে চেষ্টা করেছি, গল্প প্রকাশ হয়েছে, দুটি বই প্রকাশ হয়েছে, তার মধ্যে গিয়ে আমার যে চলার পথটা খুব যে সাংঘাতিক বিপদসংকুল বলে এখনও মনে হয়েছে তা কিন্তু নয়। কিন্তু আমি জানি যে হয়তো আমাকে আরও বাধার সম্মুখীন হতে হবে, এবং তবেই আমি বুঝতে পারবো হয়তো আমি ধীরে ধীরে সঠিক পথের সন্ধান করতে পারছি। তাই গল্প লিখতে এসে যে বাধা আমি পাচ্ছি বলে মনে করছি, তাকে আমি ওই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে, এবং যে অগ্রজ এবং যে মানুষদের সহযোগিতা আমি পাচ্ছি তাকে আভূমি প্রণাম জানিয়ে আমি এগিয়ে যেতে চাইব, এবং আশা করি এই ব্যাপারে অন্তত সহযোগিতা, সে বাধার মাধ্যমে হোক আর যে কোনোভাবেই হোক, সহযোগিতা আশা করি প্রত্যেকেই করবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক সময়ে শেষ করতে পেরেছে। এরপর মৃত্তিকা মাইতিকে ডেকে নেব, তার জীবনে, তার শিল্প চর্চায়, সাহিত্য চর্চায় কি বাধা এবং কি সহযোগিতা তিনি পেয়েছেন। আমার আগে যারা দুজন বললেন তাদের সঙ্গে কিছু কিছু জায়গায় আমার একমত, তা বাইরেও আমার আলাদা করে মানে আমার বলাটা একটু অন্যরকম হবে। কারণ আমি যখন লিখতে এসেছি কিছু বাধা আমি সঙ্গে নিয়েই এসেছি লিখতে। যেমন আমি প্রথাগত পড়াশুনো করে আসিনি, এবং আমি গ্রামের মেয়ে, এবং আমার ব্যক্তি যে জীবন, অতীত জীবন, সেখানে কিছু সমস্যা ছিল এবং সেটা অনেকেই জানতেন। সেই বাধাগুলো নিয়েই আমি লিখতে এসেছি। এই বাধা সঙ্গে নিয়েই যখন আমি প্রথম গল্প লিখলাম এবং সেটা পড়তে আমন্ত্রণ পেলাম চন্দননগরে বিশ্বজিৎদার বাড়িতে, সেখানে যখন গল্পটা পাঠ করলাম তখন অনেকেরই পছন্দ হয়েছিল, কিন্তু কাগজের সম্পাদকের তা পছন্দ হয়নি। উনি বলেছিলেন যে এটা আমার টেবিলে এলে আমি ছুঁড়ে ফেলে দিতাম, হতেই পারে আমার গল্পটা হয়নি এবং তাঁর কাগজে ছাপার যোগ্য হয়ে ওঠেনি। পরে পরে আমি আরও গল্প লিখতে থাকি এবং এদিক ওদিক প্রকাশিত হতে থাকে, কিন্তু আমার যে বাধাগুলো আমি নিয়ে এসেছি বলে বললাম, সেই বাধাটা কখন আমার বাধা থেকে অন্য লেখকদের বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং তারা তখন কাগজের সম্পাদককে ফোন করে বলছেন যে ও কি করে লিখতে পারে, তুমি জানো? ও পড়াশুনো জানে না, ওর অতীত জীবনে কি আছে, এবং ও কি করে লিখবে, ওর লেখা নিশ্চয়ই অন্য কেউ লিখে দেয়। তো এই রকম কথাও শুনতে হয়েছে। বা কখনো বড় প্রতিষ্ঠান থেকে গল্পের
পড়ার আমন্ত্রণ আসার কথা, সেখানে ফোন করে বলা হয়েছে যে ও কি করে লিখছে, আপনাদের মনে হয় ওর লেখাটা ওর গদ্য দেখেছেন, ঠিক এইভাবে বলা হয়েছে, কারণ সেই কথাগুলো পরবর্তীকালে আমার কানে এসছে। বা এই যে আমরা গল্প পড়ার আমন্ত্রণ পাই বা গল্প চর্চার জায়গাগুলো, সেখানে গিয়ে এরকম বাধার সম্মুখীন হতে হয়েছে যে আমার পাশে বসে গল্প পড়তে চাননি। তো এইরকম বাধা কাটিয়েই পরবর্তীকালে আমি লিখে গেছি, এবং সেই বাধাগুলো আমার সঙ্গে সঙ্গেই চলেছে। তখন আমার ভাবতে গিয়ে মনে হয়েছে যে আমি কি লিখতে এসে ভুল করেছি, যেমন আমার আগে রক্তিমবাবু বললেন। তো তখন মনে হয়েছে যে এখানে হয়তো অনেকে এই কথাও বলতে পারেন যে এগুলো তো তোমার ব্যক্তি মানুষটাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, সেখানে লেখা কোথায়। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমি ব্যক্তি মানুষটা লেখা বাদ দিয়ে নই, আমাকে বাধা দেওয়া মানে আমার লেখাকেই বাধা দেওয়া। এবার সহযোগিতার কথা যদি বলতে হয়, তো সহযোগিতা তো পেয়েছি, না হলে আজ এখানে বলছি কি করে। সেই সহযোগিতা জায়গা থেকে আমি বলতে গেলে কয়েকটি নাম আজকে বলবো। যেমন সুকান্ত গঙ্গোপাধ্যায়, তিনি গল্প পড়েছেন এবং আমার নামটা একে তাকে বলেছেন, তার জন্য তাকেও শুনতে হয়েছে, সেই কথা আমার কানে এসেছে। বা বিশ্বজিৎ পান্ডা, ওনাকেও আমি শুনেছি যে এখানে ওখানে বলতে গল্প পড়ে, আমাকে বলা হয়নি, কিন্তু আরও যারা লেখক বা অন্য পাঠকদের কাছে বলেছেন এবং তাদেরকেও শুনতে হয়েছে যে ও কি করে লিখছে, ওর কথা কি করে বলছো। এই কথাগুলো পরবর্তীতে আমি অন্য জায়গা থেকে শুনেছি। এবং আমি যখন একটি ধারাবাহিক একটি উপন্যাস লিখি, সেই উপন্যাসটা আমি পড়তে দিই আমাদের সমসাময়িক লেখক এখানে আছেন শঙ্খদীপ ভট্টাচার্য এবং এখানে আছেন দিঘি বসু। তো তাঁরা দুজনে উপন্যাসটা পড়ে তাদের দুজনে খুব পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল তাদের, এবং তারা আমাকে জানিয়েছিলেন যে খুব ভালো হয়েছে। শুধু তাই নয়, শঙ্খদীপদা লাল কালি দিয়ে লিখে দিয়েছিলেন কিছু কিছু জায়গায়, কোথাও বাহ, কোথাও চমৎকার, কোথাও দুর্দান্ত। তো সেটাও আমার কাছে সহযোগিতাই। সেই জায়গা থেকে আমি বলবো যে লিখতে যখন আমি এসেছি আর লেখা যখন হচ্ছে, তখন আমি লিখব। সেখানে সহযোগিতা এবং বাধা যারা দিচ্ছেন তাদেরকে বলবো যে আসলে তারা আমাকে সহযোগিতাই করছেন, কারণ আমার জেদ বাড়িয়ে দিচ্ছেন। এইটুকু বলেই শেষ করব, এবং আবারও সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। প্রত্যন্ত গ্রাম থেকে আমিরুদ্দিন এসছেন, তার লেখা সম্পর্কে আমরা সবাই অভ্যস্ত জানি। আমিরুদ্দিন বলবো এবার তার বাধা, লেখায় বাধা এবং সহযোগিতার কথা। নমস্কার। আমি যে জায়গাটায় বসে সাহিত্য চর্চা করি আমার গ্রামে বা আমার আশেপাশে, ওখানে সাহিত্য জিনিসটা খায় না মাখে না গুলে খায়, এইটা কোনো ধারণাই নেই। ফলে আমার পরিবারের কেউই গল্প লেখা বা কবিতা লেখা এইসব বিষয়ে ছিল না। এবং আরও আশেপাশেও যে জায়গাগুলো আছে, এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চাটা খুবই কম। আমি যেটুকু শিখেছি বা লেখালেখির জগতে আসা, এটা হচ্ছে বই পড়ে। আমি লাইব্রেরির কার্ড করে তখন এইচএস দিই 2015 সালে। তখন আমি বই টই পড়তে পড়তেই আমার একদিন মনে হয়েছিল যে আমিও আমার এই চারপাশের দেখা জগৎ, চারপাশের বিষয় নিয়ে এগুলো লিখব। তো লিখতে এসে একটা জিনিস আমি বুঝলাম যে বাংলায় লেখালেখি করতে গেলে আগে একটা রুটি রুজির ব্যবস্থা করে আসাই ভালো, কারণ রুটি রুজির ব্যবস্থা না করে এলে বিভিন্ন বাধার সম্মুখীন তো আসবেই। আমি পরিবারের বড় ছেলে, আমি বিভিন্ন ধরনের ঘরের চাষবাস থেকে শুরু করে সমস্ত ব্যাপারটা দেখভাল করি। তার পাশাপাশি যেটুকু অবসর সময় পাই আমি লিখি। লিখতে লিখতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে এরপর লেখা চাইছে, লেখাগুলো প্রশংসিত হচ্ছে, তখন একটা প্রেসার পড়ে। তো সেই প্রেসারটার সময় যে আমি লিখব, সেই লেখার যে একটা নির্দিষ্ট রুটিন বা নির্দিষ্ট যে একটা সময় আমি প্রতিদিন বসবো, সেইটা আমার হয়ে ওঠে না। তো বিভিন্ন প্রোগ্রামে চলে আসছি, বিভিন্ন কাজ ফেলে চলে আসছি, এইগুলো পরিবারেরও কোথাও একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। বারবার প্রতিদিন যদি কলকাতা চলে আসি, বিভিন্ন প্রোগ্রামে যাই, সেটা তো হয় না। এইগুলোই টুকটাক বাধা।
তবে আমি দেখলাম যে এই বাধাগুলো আমার জীবনে এসেছিল বলেই আমি এই জায়গাটা পেয়েছি। কারণ আমি জীবনের বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত হয়ে আমি এমন কিছু বিষয় পেলাম যে বিষয়গুলো আমি ওই কাজগুলো না করলে আমি ওই গল্পগুলো লিখতে পারতাম না। তাই ওই বাধাগুলোই মানে আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। তাই ওই বাধাগুলোকে আমার কোনো বাধাই মনে হয় না। লিখতে এসে সহযোগিতা অবশ্যই পেয়েছি। প্রথমত হচ্ছে যে এই ছোটো ছোটো সাহিত্য গোষ্ঠীগুলো আছে, এই সাহিত্য গোষ্ঠীগুলো অনেকটাই উপকার করে। আমাদের সোনামুখীতে একটা লগ্নসা বলে পত্রিকা আছে, ওরা প্রতি মাসের ইংরাজি রবিবার ওরা একটা স্কুলে সাহিত্য সভা বসায়। তো আমি যখন গল্প লিখি আমি আমাদের ওখানের লাইব্রেরিয়ানকে বললাম যে স্যার এই গল্প টল্প লিখলে এগুলো কোথায় ছাপা হয়। আমি তখনও জানতাম না যে ম্যাগাজিন কী বা লেখা কোথায় ছাপা হয়। আমি ভাবতাম লেখক মানেই হচ্ছে সব মৃত, লেখকরা সব মারা গেছে। কারণ আমি বইয়ের পাতায় দেখেছি যে এত সালে জন্ম আর এত সালে মৃত্যু, মানে আমি জানতাম না যে এখনও কেউ জীবিতকালে লেখক আছে। আমি ভাবতাম আমিই লিখছি, আমি একদিন মরে গেলে এই লেখাগুলো হয়তো কেউ উদ্ধার ফুদ্ধার করে বাড়ি থেকে নিয়ে যাবে। তো লাইব্রেরিয়ান শুনে বললেন যে তুমি গল্প লিখো, তাহলে এক কাজ করো, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, এখানে ফোন করে তুমি যাও লগ্নসা পত্রিকায়, ওখানে তুমি গল্প পড়ো। ওখানে গিয়ে দেখলাম যে ওখানে গৌর কারক, তারপরে সায়ন্তন মুখোপাধ্যায়, তারপরে আমাদের জয়দেব দা আছেন, জয়দেব দত্ত, শ্যামল মুখোপাধ্যায়, অসিত বেরে, বিভিন্ন গল্পকার কবির মানে ছ্যাপে। তখন দেখলাম যে শুধু আমিই নয়, মানে আমার মতন পাগল আরও অনেকেই আছে যে যারা এই চর্চাটা করে যায়। কারণ আমি যখন লেখালেখি করতাম আমার স্কুলের বন্ধুদের আরও বলতাম, তারা বলতো যে এগুলো কি হবে, তুই কি রবীন্দ্রনাথ হবি নাকি, এইসব লেখালেখি করে হবে না, ফর্ম ফিল আপ কর, পরীক্ষায় বস, একটা চাকরি বাকরি কর, এইসব কি করছিস। আমি সেই সব কিছু শুনিনি। আমি শুধু আমার একটাই নেশা ছিল যে আমি লিখবো, বইটই একটা বেরোবে বা একটা ছাপা অক্ষরে আমার নিজের নাম দেখবো, এরকম একটা নেশা ছিল। তো সেইখানে গিয়ে আমি এই মানুষগুলোর সহযোগিতা পেলাম, জয়দেব দা, সায়ন্তন বাবু, এই মানুষগুলো মানে আমার গল্প প্রথমে তো আর গল্প হতো না, আমি গদ্যের মতো সেইগুলো লিখতাম, ডায়েরিতে যেভাবে লেখা হয় সেই লেখাগুলো ওনারা ঘষা মাজা করে বা আমাকে বিভিন্ন ধরনের উপদেশ পরামর্শ দিয়ে আমাকে অনেকটাই সোজা করলো। তো সেই লেখাগুলো প্রথমে বিভিন্ন জেলার ম্যাগাজিনে পাঠাতেই এই চন্দননগর গল্প মেলার অনেকটা মানে সহযোগিতার হাত আছে। এখানে এসেই আমি প্রথম অনেক লেখক দেখলাম, যে অনেক এখানে দেখলাম নলিনী বেরা, অমর মিত্র, ভগীরথ মিশ্র, বিভিন্ন লেখকরা, সমরময় চক্রবর্তী, যাদের লেখা তখন আমি পড়ছি, এই মানুষগুলোকে দেখলাম। এখানে এসে আমি গল্প পাঠের সুযোগ পাই এবং এখানে আমার অমর মিত্রর সঙ্গে আলাপ হলো। উনি আমার একটা গল্প, তখন ওই আমেরিকা থেকে একটা গল্প পাঠ বলে ওয়েবজিন বেরোয়, ওখানে আমার ওই গল্পটা উনি মেল করে পাঠিয়ে দিলেন। মানে ওনার সঙ্গে আলাপ হয়েছিল, উনি বললেন তুমি গল্প লিখো, তো একটা গল্প দাও, আমি দিলাম PDF। তো সেই গল্পটা প্রকাশের পর কলকাতার পাঠক মহলে অনেকেই সেটা জানলেন, গল্পটার নাম ছিল বককল। অনেকেই জানলেন যে একটা নতুন ধরনের লেখা, একটা গ্রামে বসে একটা ছেলে লিখছে চাষবাস, তার দাদুর কথা, ধানের কথা, হারিয়ে যাওয়া ধানের কথা। তো সেই গল্পটা নিল এবং ধীরে ধীরে তারপর বর্তমানের জয়ন্তদা, উনি আমার বেশ কিছু গল্প উনি ছাপলেন। তারপরে একে একে সেই লেখাগুলো হলো। অরিন্দম দা আছেন এখানে বসে, উনি আমার অনেক গল্প পড়েছেন, মানে পাঠানোর আগেই আমি ওনাকে পাঠিয়েছি, পড়েছেন। সুকান্তদা আছেন, এরকম অনেক মানুষ আছেন। আমি এই সহযোগিতা পেয়েছি বলেই হয়তো এই জায়গায় এসেছি। এবং একটা গাছ বেড়ে উঠতে গেলে তো অবশ্যই উপযুক্ত জল, উপযুক্ত সার, আবহাওয়া এগুলো দরকার হয়। অনেক গাছ আছে, অনেক লেখক আছে যে পরিচর্যার অভাবে তারা নষ্ট হয়ে যায় বা দিকভ্রান্ত হয়। একটা সঠিক সাহচর্যের অবশ্যই দরকার আছে, সেই সাহচর্যটা আমি পেয়েছি বা আমার ভাগ্যই বলুন, সেগুলো পেয়েছি। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। এই হচ্ছে আমার বাধা, এই হচ্ছে সহযোগিতা। ধন্যবাদ। হ্যালো, এরপর শেষ বক্তা শুদ্ধেন্দু চক্রবর্তী। শেষ বক্তা হওয়ার একটা খুব আপনাদের সকলকে দীপ্রাহরিক প্রণাম জানাই। আর কথামালা এবং আয়োজক মুর্শিদ বাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শেষ বক্তা হওয়ার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বেশিরভাগ কথাই বলা হয়ে গিয়ে থাকে। আমি মানে অন্যান্য যেখানে যাই সেখানেও এটা আমি সবসময় শেষ বক্তা হতে চাই আর কি, বলে তাতে খুব ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, যেগুলো বাকি রইল সেই পয়েন্টসগুলো বলে দিলেই হয়ে যায়। তো বেসিক্যালি আমার যা বক্তব্য ছিল সবই আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বলেছেন। এবং আমি শুধু 3টে বিষয় নিয়ে বলছি এবং 3টে বিষয়ে তুলছি। সেই 3টে বিষয় একই সঙ্গে আমার কাছে বাধা এবং প্রতিকূলতা, আবার একসঙ্গে সেগুলোই আমার সহযোগিতা। সুতরাং আমি এই 3টে বিষয় নিয়ে বলছি যেগুলো আমার কাছে বাধা এবং
তার সাথে সহযোগিতা। প্রথম সেটা হচ্ছে গল্পের, প্রথমে বলি গল্পের বিষয়। প্রথম পয়েন্ট হচ্ছে গল্পের বিষয়ের ক্ষেত্রে, বিষয় নির্বাচনের ক্ষেত্রে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমার আগে অমিতাভদা বললো যে পড়াশোনা করার একটা প্রয়োজন, ডেফিনেটলি পড়াশোনা করার প্রয়োজন। রক্তিম বলল যে পূর্ববর্তী যারা যারা লিখে গেছেন তাদেরকে পেরিয়ে যাওয়া বা তাদের থেকে ব্যতিক্রমী হয়ে ওঠার একটা প্রয়োজন। এই যে বিষয়গুলো, এগুলো খুবই প্রাসঙ্গিক, কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে যে, এটা অবশ্য আমার কথা বলার নয়, এটা আমি শুনেছি, আমার সম্পর্কে কেউ বলেছেন, যদি কারোর লেখার মধ্যে বা লেখার ভাষার মধ্যে বা ভাবনার মধ্যে ভয়ঙ্কর রকমের নিজস্বতা থাকে, তার কিন্তু খুব কলেজের ভাষায় বলতে গেলে হচ্ছে আছলা বাঁশ, যেটা হচ্ছে বিশেষত তরুণ গল্পকার যার কোনো নামধাম নেই, যিনি প্রথম লিখতে এসেছেন, তিনি যদি হঠাৎ করে একটা এমন কোনো বিষয় নিয়ে লিখতে শুরু করেন যেটা একদমই তার নিজস্ব, তাহলে তার প্রথম তাকে প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তার পাণ্ডুলিপি দিনের পর দিন পড়ে থাকে প্রকাশকের কাছে, কোনো হ্যাঁ বা নাও জানা যায় না। তিনি আশায় ঘর বেঁধে বসে থাকেন যে আমার বোধহয় লেখাটা বেরোবে 8 মাস যায়, 10 মাস যায়, 12 মাস যায়। তার সঙ্গে যদি আবার সে যোগাযোগ শিল্পে প্রচণ্ড অপটু হয়, মুখচোরা যদি হয়, তাহলে ব্যাস হয়ে গেল। আরও একবারে আর তার কোনো রকমের সম্ভাবনাই নেই, অন্তত 5 বছরের মধ্যে কোনো রকমের কলকি পাওয়ার। তার কারণ হচ্ছে যে তার কথা কেউ জানতেই পারবে না। কেন না, কারণ হচ্ছে আজকাল কিন্তু লেখা ছাপা হয় না, আজকাল ছাপা হয় নাম। আমি খুব বিতর্কিতভাবে বলছি, এবং আমার সুনাম বা বদনাম এই কারণে আমি খুব স্পষ্টভাবে বলি, আমি তরুণ কবি বা আমার প্রথম কবিতার বই বেরোয়, তারপরে আমার কাকতাড়ুয়া বলে একটা উপন্যাস বেরোয়, উপন্যাসটা খুব প্রশংসিত হয় এবং তারপরে যাই হোক সেটা হারিয়ে যায় যথারীতি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এরপরেও আমি অনেকগুলো লিখেছি, যাই হোক সেটা অন্য ব্যাপার। পয়েন্টটা হচ্ছে যে আমি একটা জিনিস এতদিন ধরে লিখে বুঝতে পেরেছি যে একটা নির্দিষ্ট সময়ের পরে আর লেখার কেউ পড়েন না, মানুষ নাম পড়েন। বিশেষত সাধারণ ভাবে যারা একটু গল্প চর্চা করেন তারা নামটা দেখেন, দেখি তো ও কী লিখলো, সে কী লিখলো, অমুক লিখলো, ব্যাস হয়ে গেল। একটা সম্পূর্ণ নতুন নাম সম্পর্কে আমাদের আগ্রহটা খুবই কম, যেমন আমাদের বাজারে যেরকম প্রোডাক্ট বিক্রি হয় সেরকম ধরনের। তো এইগুলো কিন্তু ভয়ঙ্কর প্রতিকূলতা, এবং এই প্রতিকূলতাগুলো কাটিয়ে ওঠাটাও একটা চ্যালেঞ্জ। এবং সেটা যদি কেউ কাটিয়ে উঠতে পারেন, তাহলে তার নাম কিন্তু আগামী 50 বছর থেকে যাবে, কারণ তিনি একটা আলাদা জড় তৈরি করছেন। এটা হচ্ছে আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে টেকনোলজি। এখন একটা সমস্যা হয়ে গেছে, আমি আগে খুব আমার একটা পড়াশোনার বিষয়ের মধ্যে একটা খুব পছন্দের বিষয় ছিল হস্তরেখা অধ্যয়ন, যেটাকে বলা হয় গ্রাফোলজি। তা আমি খুব নানান রকমভাবে আমার হাতের লেখায় আমি লিখতে পছন্দ করতাম, এবং সেই লেখাগুলো খুব সযত্নে, যদি পাণ্ডুলিপির মধ্যে একটাও কাটা চিহ্ন থাকতো তাহলে সেই পাণ্ডুলিপিটা তৎক্ষণাৎ রিজেক্ট করে ডাস্টবিনে ফেলে আবার আমি লিখতাম, লিখে আবার আমি সেটাকে পাঠাতাম, কি না একটা কাটা চিহ্ন আছে। এটা খুঁতখুঁতামি বলতে পারেন, পাগলামো বলতে পারেন, কিন্তু ধরে নিতে পারেন যে এটা আমার এক ধরনের ধরন। তা আমি একটা ছোট পত্রিকা সম্পাদনা করি, সেক্ষেত্রেও আমি এই খুঁতখুঁতামিটা মেনটেন করতাম। সমস্যা হলো যে এখন হাতের লেখা উধাও হয়ে গেল, ফলত কি হলো, টেকনোলজির ওপর নির্ভর হয়ে পড়লাম, পুরোপুরি ডিটিপি করে পত্রিকাকে বা পত্রিকা সম্পাদকের হাতে দিতে হবে লেখা। এবং সকলে তো ডিটিপি পটু হল না, আমি যে কতটাই নিয়ে বিপন্ন, সহযোগিতার কথা বলতেই হয়, সেটা হচ্ছে বিশ্বজিৎ দা, সুকান্ত দা জানে। সুকান্ত দাকে প্রতি 2 মাস অন্তর অন্তর আমি ফোন করি, সুকান্ত দা ডিটিপি কে করবে। এর একটা আমি নিজস্বভাবে একটা সমাধান বের করেছি। আমার একটা পুরনো ফোন আছে, সাধারণত একটা ফোন আধুনিকভাবে প্রযুক্তিগতভাবে কারোর পকেটে 2-3 বছরের বেশি থাকে না, স্মার্টফোন 2-3 বছরের বেশি আনস্মার্ট হয়ে যায়। কিন্তু আমার একটি ফোন আছে, সেটা 8 বছর সার্ভিস দিচ্ছে। তার একটি মাত্র কারণ, তার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আমার কাছে খুব রাইটার ফ্রেন্ডলি। এবং আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমার 8খানা উপন্যাস আছে। আমি একদম নিশ্চিতভাবে জানি যে আপনারা তার হয়তো একটিও পড়েননি, এবং তার মধ্যে একটি উপন্যাস আছে 56,000 শব্দ। মননকূপ বলে একটি উপন্যাস আছে, যেটা হয়তো অনেকেই পড়েছেন, এই ঘরের বাইরে হয়তো সাধারণ পাঠক অনেকে পড়েছেন। তো যারা পড়েছেন, যারা আমার লেখা পড়েওছেন, তারাও জানেন যে বেশ ভলিউমিনাসে। তো এগুলো আমি কীভাবে লিখি? এগুলো আমি লিখি গাড়িতে যেতে যেতে, আস্তে আস্তে আমার কর্মস্থলে যখন যাই বা কর্মস্থল থেকে যখন ফিরি, সেই 2 ঘন্টা 3 ঘন্টা আমি বসে বসে মোবাইলে কুটকুট করে পুরো লেখাটা লিখি।
এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এই কারণে, আমি যদি না লিখি, আমি যদি হাতে লিখে পাণ্ডুলিপিতে দিই, তাহলে প্রকাশক সেটা ছাপবেন না বা ছাপতে পারবেন না, কারণ ডিটিপির লোক নেই, টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যালি পারবেন না। তো এইটা একটা আমার কাছে ভয়ঙ্করভাবে বাধা, এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমার কাছে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জও। যখন আমি লিখি তখন এমন এমন ভাবনা আমার মাথার মধ্যে চলে আসে, যেটা অনেক সময় গল্পের মোড়টা ঘুরিয়ে দেয়। সেই মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক সময় প্রশংসিতও হই এবং তিরস্কৃতও হই। তৃতীয় পয়েন্ট, যেটা টাইম আছে তো অল্প, তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পাবলিকেশন, প্রকাশনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ সবের কথাই আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমি যে প্রসঙ্গটার সম্পর্কে বলবো সেটা হচ্ছে তকমার অভাব অথবা তকমার উপস্থিতি। কিছু কিছু লেখক আছেন যাদের কোনো তকমা থাকে না, তথাকথিত তকমায় তাদের শৈশব, কৈশোর, বার্ধক্য কোনো কিছুকেই ডিফাইন করা যায় না। তারা একটা অত্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক শৈশব, স্বাভাবিক কৈশোর, স্বাভাবিক বার্ধক্য নিয়েই লেখালেখি করেন। তাদের জীবনে কোনো অর্থাভাব থাকে না, তথাকথিতভাবে তারা শিক্ষানবিশ হয়ে ওঠেন, অথচ তাদের কোনো তকমা থাকে না, অর্থাৎ সাহিত্যের ডিগ্রি থাকে না। আর একটা যেটা খুব অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রেই যেটা হয়, সেটা হচ্ছে তাদের একটা মধ্যবিত্ত হওয়ার জন্যে অর্থনৈতিক দৈন্যতা, এই দৈন্যতাও মানে দৈন্যতার শব্দটা ভুল, দীনতা বা দৈন্যতাও থাকে না। তো এই যে এই ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু তরুণ কবিদের ক্ষেত্রে, অনেক তরুণ কবি বা তরুণ গল্পকারদের ক্ষেত্রে একটা বিশেষ ফারাক হয়ে ওঠে প্রাথমিক ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে ঘটে না, কারণ তার লেখা যখন পরিচিত হয়ে যায় তখন মানুষ জানে যে এরম ধরনেরই লেখেন। তার সঙ্গে বিষ ফোঁড়া হয়ে ওঠে যখন তার সাথে একটি তকমা জুড়ে যায় যে তিনি একটি ব্যস্ততম পেশার সঙ্গে যুক্ত। আপনারা অনেকেই হয়তো জানেন না বা জানেন, আমি পেশাগতভাবে মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট। যেই মাত্র বলবো সাইকিয়াট্রিস্ট, সঙ্গে সঙ্গে আপনারা ভাববেন ও ইনি তাহলে ডাক্তারবাবু। এই হচ্ছে তরুণ কবির পক্ষে পুরো আছলা বাঁশ। এবং আমি এখানে চন্দনদাকে চিনি, চন্দন ঘোষ, চন্দনদার সাথে এই নিয়ে আমার প্রচুর মান অভিমান হয়েছে। কবিতার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, এবং গল্পের ক্ষেত্রেও তাই। আমি তথাকথিত উদ্বাস্তু শিবিরে জন্মাইনি, বড় হইনি, যদিও আমার বাবা মা সবাই উদ্বাস্তু ওপার বাংলা থেকে এসছেন। আমি তথাকথিতভাবে নিম্নবিত্তের ঘর থেকে, গ্রামের থেকে আসিনি। আমার খোদ কলকাতায় বাড়ি, ভাড়া বাড়ি, 18 বছর ভাড়া বাড়িতে থেকেছি, এবং আমি জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করে ঢুকেছি। যদিও আমি আর্ট কলেজে চান্স পেয়েছিলাম, আর্ট কলেজটা আমাকে ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে? যেটা কারণ হচ্ছে রক্তিম বলেছে, লেখালেখি করে পেটের রোজগার জুটবে না, আমাকে একটা পেশা রাখতে হবে। সে পেশাটা রাখতে পেরেছি বলেই আমি লিখতে পারছি, তা নাহলে এতদিনে হারিয়ে যেতাম। কোনো একটা ম্যাগাজিনে হয়তো ওই পেজ মেকআপ করতাম আর নিজের লেখাটা বলতাম আর সময় হয় না দাদা। এরকম বহু লোক দেখেছি। আমি গ্রুপ থিয়েটার করতাম, শ্রীমন্তদা আমাদের সাথে ছিলেন। শ্রীমন্তদা MA করেছেন, MA করে রবীন্দ্রভারতী থেকে উনি গোল্ড মেডেল পেয়েছিলেন। অসামান্য নাটক করতেন। শ্রীমন্তদা অটো চালায়। কেন চালায়? কারণ তার ব্যাকআপ ছিল না, সে শুধু নাটকটাকেই ধরে রেখেছিল। সকলে তো নাটক থেকে গিরিশ কার্নাড হয়ে উঠতে পারেন না, তো আমাদের গল্পকারদের অবস্থা আরও সঙ্গীন। তো সুতরাং গল্পকার, আমি যদি বাড়িতে বলি, আপনাদেরকে একটি ছোট্ট সিক্রেট শেয়ার করি। এই যে আমি এখন এই কথাটা বলছি, আমি কিন্তু বাড়িতে জানাইনি আমি এখানে গল্প মেলায় বা কথা মেলায় বা আমি কোনো গল্প সম্মেলনে এখানে যে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, এটা যদি জানাই তাহলে বাড়িতে কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধবে। আমি তাদের জানিয়েছি আমি চেম্বারে পেশেন্ট দেখতে এসেছি। তো আমি শঙ্খ ঘোষের বাড়িতে যখন যেতাম, তখন শঙ্খ ঘোষের বাড়ির ঠিক উল্টো দিকে একটি বেসরকারি নার্সিংহোম ছিল। আমি সেখানে চেম্বার ব্যবস্থা করেছিলাম, এবং সেই চেম্বারের টাইমিংটা ঠিক ওই সময় ছিল 9টা থেকে 10টা, যে সময় শঙ্খবাবু আসতেন। আমি শুধু শঙ্খবাবুকে দেখা করতে যেতাম, এবং সেই সময়টা যখন যদি কোনো পেশেন্ট আসতো, বারবার করে নার্সিংহোম থেকে ফোন আসতো, আমি বলতাম একটু বসতে বলুন, আমি একটা ব্যস্ত আছি মানে কিছুই না, শঙ্খবাবুর কথা শুনছি। 11টার সময় যেতাম। আপনারা এক্ষুনি ভাববেন কি সমাজবিরোধী ডাক্তার রে বাবা, মরণাপন্ন রুগীকে বসিয়ে রেখে এইরকম করছে, কিন্তু এর দায় কিন্তু আপনাদেরই। আপনারা গল্পকারদের আলাদা পেশার সেই নির্ভরযোগ্যতা দিতে পারেননি, সেই জন্যে একজন গল্পকারকে ডাক্তার হতে হচ্ছে, এবং ডাক্তার হয়ে তার জীবিকা অর্জন করতে হচ্ছে, তার বই প্রকাশের নিরাপত্তা এনশিওর করতে হচ্ছে। তো এইগুলোই আমার কাছে বাধা, এবং এইগুলোই আমার কাছে কিন্তু সহযোগিতাও। আজকে যে আমি কথামালায় এসেছি, সুকান্তদা, বিশ্বজিৎ দা এবং
চিরঞ্জীব দা এবং আরও অনেক চেনা মুখ আমার সামনে যে রয়েছেন, আজকে যে আমি আমার এই পাগলামি মানে বুঝতেই পাচ্ছেন, মনোরোগ বিশেষজ্ঞ মানে কাঁচা বাংলায় পাগলের ডাক্তার। তো আমি এই যে পাগলামি ভরা যে কথাগুলো বললাম, এগুলোই আমার কাছে কিন্তু বাধা এবং আমার কাছে সহযোগিতা। নমস্কার। বিষয়টি নিয়ে আলোচনা হলো খুব প্রয়োজনীয় আলোচনা। নতুন যারা লিখছে তাদের তো অবশ্যই। আমি একটি ছোট্ট ঘটনা বলি। আমাদের কাছে অনেকেই আসেন লেখালেখি নিয়ে ইত্যাদি ইত্যাদি, তো আমরা যাদের তাদের সাজেশন দিই, আমি যে কথাটা বলি আশা করি সেই কথাটা সকলে বললে খুব উপকার হবে। আমার ব্যক্তিগত ধারণা, এটা কোনো গল্প নয়। কিছুদিন আগে একটি ছেলে আর একটি মেয়ে, দুজনেই প্রেমিক প্রেমিকা, আমার সঙ্গে পরিচয় আছে। একদিন এসে প্রেমিকা খুব ভালো গল্প লিখেছেন, আমাকে এসে বললো, অরুণদা এটা একটু দেখে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। না পড়ো, এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে কি গল্প পড়বো? হ্যাঁ হ্যাঁ, আমার সব জায়গায় অভ্যেস, পড়ো। তো পড়লো, পড়ার পর আমি বললাম, শোনো, তোমাকে আরও পড়তে হবে, আরও লিখতে হবে। এটা ঠিক গল্প হয়নি, তবে একটা কথা তোমাকে বলি, তুমি যেটা লিখেছো আরও 100 জনের মধ্যে 90 জন কিন্তু এটা লিখতে পারবে না। আমার সকলের কাছে একটাই অনুরোধ, যে যারা নতুন আসছে তাদের উৎসাহিত করার জন্যে এইটুকু শব্দ বলাই আমার মনে হয় যথেষ্ট। ধন্যবাদ। সবাইকে আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকে আর কিছু বলার নেই, আমাদের সমস্ত বন্ধুরা যেভাবে বললেন, আমরা যেটা মূলত বুঝলাম যে আসলে বাধাগুলোকেই চ্যালেঞ্জ হিসেবে নিলে গল্প লেখকরা ভালো লিখতে পারবেন। অনেকে সেটা পেশাগতভাবে, অনেকে পারিবারিকভাবে, অনেকে আরও তার যে গ্রামের যারা আছেন তাদের সঙ্গে, বা পারিবারিক বা পারিপার্শ্বিক বলা যায়, এইভাবে তারা এগিয়ে যাচ্ছেন এবং সবাইয়ের ক্ষেত্রে এটা মোটামুটি প্রযোজ্য। এটুকু বলেই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।